নিউজ আউট এক্সট্রা শনিবারের আয়োজনে আছি। আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে যে একটি গণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন থেকে, এবং সেখানে বলা হয়েছে যে 2 ধাপে গ্যাসের দাম বাড়ানো হবে। তার পরপরই নানা রকমের প্রতিক্রিয়া। আগামী 28শে ফেব্রুয়ারি হরতাল ডেকেছে সিপিবি বাসদ বাম জোট, এবং এই গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রিট করার কথা ঘোষণা করেছে ক্যাব, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আপনারা জানেন যে আমরা এই আয়োজনে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি থাকেন তাকে প্রশ্ন করবার জন্য আমাদের সংবাদ স্টুডিও বা লিঙ্ক স্টুডিওতে থাকেন দুজন আমন্ত্রিত অতিথি, একজন সাংবাদিক বা অ্যাক্টিভিস্ট, অনেকেই থাকেন। আজকে একজন সাংবাদিক এবং একজন অ্যাক্টিভিস্টকে আমরা পেয়েছি। আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার, প্রশ্ন করবার জন্য আমাদের নসরুল হামিদ পিপুকে প্রশ্ন করবেন, এবং দর্শক আপনারাও প্রশ্ন করবেন, কারণ দাম বাড়ছে গ্যাস বিদ্যুতের, এরকম একটি আশ্চর্যবোধক চিহ্ন দিয়েই আমাদের আজকের শিরোনামটি রেখেছি। আমরা শুরুতে একটু প্রতিক্রিয়া, এই দাম বাড়ানোর পরপরই কি প্রতিক্রিয়া হলো সাধারণ মানুষ এবং যারা বিশেষজ্ঞ, সেটি নিয়ে একটা সাদাত হাবিবির রিপোর্টটি দেখব, দেখার পরে আমরা মন্ত্রীর কাছে আসছি। বৃহস্পতিবার এনার্জি রেগুলেটরি কমিশন সব ধরনের গ্যাসের দাম 2 দফায় বাড়ানোর ঘোষণা দেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গড়ে দাম বাড়বে 22.73%। বেশ কিছুদিন ধরেই গ্যাসের দাম বাড়ার আশঙ্কায় ছিলেন ব্যবসায়ী মহল। দেশের 80% রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাত। এই শিল্পের উৎপাদন খরচ বাড়লে আন্তর্জাতিক মহলে নিজেদের সক্ষমতা হারানোর আশঙ্কায় রয়েছেন এ খাতের উদ্যোক্তারা। গ্যাসের দাম যদি বৃদ্ধি পায় সেই প্রোডাকশন কস্টটা আরও বেড়ে যাবে। আর অন্যদিকে আমরা রেগুলারলি আমাদের পোশাকের দাম পতন অব্যাহত রয়েছে। এখন যদি প্রাইসটা আবার বাড়ে, কিন্তু গার্মেন্টসরা যারা আছে, গার্মেন্টস কিন্তু আমাদেরকে পয়সা বেশি দিবে না। এখন আমাদের পকেট থেকে এটা ভর্তুকি হিসাবে দিতে হবে। এখন ধরেন কতদিন আমরা দিতে পারবো সেটা আমরা বলতে পারি না। আর জ্বালানি বিশ্লেষকরা মনে করেন, যেহেতু গ্যাস সর্বস্তরের মানুষ ব্যবহার করেন, তাই গ্যাসের দাম বৃদ্ধি দেশের সার্বিক মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করবে। আমরা গতবারই দেখছি যে 10% যে সিএনজির মূল্য বৃদ্ধি হলে বলা হয়েছে যে 10% মাত্র ভাড়া বৃদ্ধি হবে, হয়রাজ বাস্তবে বেড়েছে 50%, ক্ষেত্র বিশেষে 60%। দেখা যাচ্ছে যে এই ভাড়া বৃদ্ধির প্রভাব পড়ে গেছে নৌ পরিবহনে, এই ভাড়া বৃদ্ধির প্রভাব পড়ে গেছে রেলে, যেগুলোতে ডিজেলে চলে। অথচ গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অর্থনীতিবিদরা। তাদের মতে 2018 সালের পর এলএনজি এলপিজি গ্যাসের ব্যবহার বাড়াবে সরকার, তাই এই সিদ্ধান্ত কাজে আসবে। অন্যদিকে দেশের অর্থনীতি কিছুটা স্থিতিশীল হওয়ায় আপাতত মূল্যস্ফীতির উপর তেমন চাপ পড়বে না। তো খাদ্য উৎপাদন পরিস্থিতির সাথে যদি আমি গ্যাসের মূল্যের সরাসরি সম্পর্ক মনে করি, তাহলে সেটির একটি মাত্র জায়গা রয়েছে বিদ্যুৎ এবং সার উৎপাদনে। কিন্তু উভয় ক্ষেত্রে যেহেতু সরকার এই দুটোর মূল্য নির্ধারণ করে থাকেন, ফলে এই বিষয়গুলো যদি সরকার আগামীতে কৃষক পর্যায়ে বা উৎপাদন পর্যায়ের সাথে যদি এই মূল্যের ক্ষেত্রে কোনো বড় রকমের পরিবর্তন না করেন, তাহলে এর যে প্রতিক্রিয়াটি সেটি হয়তো সীমিত পর্যায়ে থাকবে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। মাননীয় মন্ত্রী, আপনি এই মাত্র 2 দিন পার হয়েছে, এর মধ্যে আপনি গতকালও কথা বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, এবং অন্য অনুষ্ঠানেও আপনার এই গ্যাসের দাম নিয়ে কথা বলতে হয়েছে। আজকে সারা দিন আপনার এলাকায়, এর বাইরে, দোহারে অনেক অনুষ্ঠান ছিল। সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন নাকি? সেটা আমি ভাগ্যবান, আমার এখনো পড়তে হয় নাই, আমি বলতে পারি। একটা বিষয় মনে রাখতে হবে, সাধারণ মানুষ বলতে আমরা কি বুঝি। সামগ্রিকভাবে আমি চিন্তা করি, ধরে নেই পাইপ গ্যাসের গ্রাহক হলো মাত্র 30 থেকে 35 লক্ষ পাইপ গ্যাস, যেটা আমরা চুলায় ব্যবহার করছি। আর সারা বাংলাদেশের বাকি মানুষ কি ব্যবহার করছে? সিলিন্ডার গ্যাস বা গোবর দিয়ে যেটা বানাচ্ছে সেটা। এই কিন্তু পরিস্থিতি সারা বাংলাদেশে। আমরা ঘোষণা দিয়েছি 1 বছর আগে যে 3 বছরের মাথায় সারা বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি আমি আবাসিক খাতে দিতে চাই। সাশ্রয়ী মূল্যটা তার ইনকাম লেভেলে যেন সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, সেই মূল্যটা আমি রাখতে চাই।
এই ৩৫ লক্ষ গ্রাহকের জায়গায় চুলা প্রতি ২০০ টাকা বেড়েছে, বাকি ৪ কোটি গ্রাহকের জায়গায় ১ পয়সাও বাড়ে নাই। তারা কিন্তু মাসে যদি এলপিজি ব্যবহার করছেন, তারা কিন্তু ২৫০০ টাকা তাদের সংসারে তারা ব্যয় করছেন পার মান্থ। আর যেখানে এই ঢাকা শহরের মানুষ ৯০০ টাকা দিতে পারবে, যারা দিতে পারে ১০০০ টাকা দিতে তাদের মাসিকভাবে কোনো সমস্যা হবে না, তারা দিয়ে যাচ্ছেন ১০০০ টাকার জন্য বা ৯০০ টাকার জন্য যে বেড়েছে তার জন্য তারা হরতাল করতে যাচ্ছেন সমাজতান্ত্রিক দল। কিন্তু এই যে ২৫০০ টাকা যে চুলোপতি দিচ্ছেন, আমি তো বলি তাদের আরো বেশি হরতাল করার অধিকার থাকে। আমাদের কথা সেখানে না। আমার টার্গেটটা হলো সারা বাংলাদেশের সকলের কাছে সাশ্রয়ী মূল্যে নির্বিচ্ছিন্ন জ্বালানি পৌঁছানো। এটা হলে আমরা যাচ্ছি অ্যাডজাস্টমেন্টে। অর্থাৎ আমি কিভাবে ওই যে ২৫০০ টাকা সেটা আমি কমাতে পারি, আর কিভাবে আমি এই প্রাইস অ্যাডজাস্টমেন্ট বাকি ৩৫ লক্ষের সাথে করতে পারি। তার মানে আমাদের কিন্তু এই পরিকল্পনা চলছে। মানে গোটা বাংলাদেশে জ্বালানির ব্যাপারে একটা অ্যাডজাস্টমেন্টের জন্যই এটা এই বৃদ্ধিটা হয়েছে। আমি একটু সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতনের কাছে যেতে চাই। আপনি একটি স্ট্যাটাসে আপনি যে কথাটি বলছিলেন তার একটুখানি দর্শকদের জন্য আমি একটু পড়ে শোনাচ্ছি। এরই প্রেক্ষিতে নিশ্চয়ই আপনার প্রশ্ন আছে, এবং ইতিমধ্যে কিন্তু মাননীয় মন্ত্রী বলেছেন যে আপনারা ওই ৩৫% যারা নাকি ৩৫ লক্ষ যারা এই লাইনের গ্যাস বা বার্নার ব্যবহার করার সুযোগ পাচ্ছে তাদের পক্ষে আপনারা করছেন, আর বাকিরা আসলে বঞ্চিত থাকছে। কিন্তু বঞ্চিত সাধারণ মানুষদের কণ্ঠই তো আমরা বাম রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে চাই। তাহলে এতদিন ধরে কেন এটা নিয়ে অত বেশি হইচই কেন করেননি? এই ডিসপ্যারিটি যেটা রয়েছে শহর এবং গ্রামের মধ্যে যেটা রয়েছে অ্যাডজাস্টমেন্টের বেলায়, আপনার ফেসবুক স্ট্যাটাস থেকে যদি একটুখানি পড়ে শোনাই। 2015-16 গ্যাস বিক্রি বাবদ আয় হয়েছে 16,626 কোটি টাকা। সরকার ভ্যাট নিয়েছে 55%, লভ্যাংশ নিয়েছে 2%, আগাম কর্পোরেট ট্যাক্স 3%, সম্পদ মূল্য মার্জিন 15.96%, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড বাবদ 5.14%, অর্থাৎ মোট 81.10% সরকার নিয়েছে, যার মূল্য দাঁড়ায় 13,484 কোটি টাকা। পরিচালনা ব্যয় বাবদ দিলে কোম্পানির লাভ ব্যয় বাদ দিলে কোম্পানির লাভ 5% বা 831 কোটি টাকা ইত্যাদি একটা বড় হিসাব আপনি দিয়ে আপনি এই মূল্যবৃদ্ধিটাকে একটু অযৌক্তিক বলার চেষ্টা করেছেন। আপনি নিশ্চয়ই আরেকটু বিস্তারিত বলবেন, যেহেতু আপনাদের হরতাল রয়েছে সামনে, এবং মাননীয় মন্ত্রী যেটা বললেন যে ৩৫ লক্ষ ব্যবহারকারী এবং গোটা বাংলাদেশের বাকি ব্যবহারকারী যারা জ্বালানি বঞ্চিত আছে, জ্বালানি সুবিধা বঞ্চিত আছে, তাদের জন্য আসলে আপনারা কি বলবেন? ধন্যবাদ। আমরা বলেছিলাম আমাদের এই কথাগুলো যখন এনার্জি রেগুলেটরি কমিশন একটা গণশুনানির আয়োজন করেছিল 7 থেকে 18 আগস্ট পর্যন্ত, সেই সময় আমরা তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আমাদের যুক্তিটা উপস্থাপন করেছিলাম। তথ্য কিন্তু আমরা বানাইনি, তারাই এই তথ্যগুলো আমাদেরকে দিয়েছিলেন। দেখুন, এই গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে যখন জ্বালানি মানে বিএআরসিতে এই শুনানিটা হলো, তারপরে বিএআরসির যে একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের চ্যাপ্টার 7-এ বলা আছে যে ট্যারিফ কিভাবে এবং কত হারে কিভাবে নির্ধারণ করা যেতে পারে। সেখানে একটা কথা বলা আছে 5 নম্বর ধারায় চ্যাপ্টার 7-এ, যে ট্যারিফ শ্যাল নট বি রিভাইজড মোর দ্যান ওয়ান্স ইন এ ফিসক্যাল ইয়ার। দুইবার বলা হয়। দ্বিতীয় 6 নম্বরে বলা হচ্ছে যে আফটার হিয়ারিং ডিসিশন উইদিন 90 ডেজ। 18 আগস্ট শুনানি শেষ হয়েছে, 90 ডেজের মধ্যে কিন্তু এ ব্যাপারে কোনো ডিসিশন হয়নি। ফলে বিআরসির যে অ্যাক্ট, সেই অ্যাক্ট কিন্তু প্রথমেই বিআরসি নিজে ভায়োলেট করলো। 2 নম্বর হলো, যে কমিশন শুনানি করলো সেই কমিশন কিন্তু এখন নাই, দাম বাড়ানোর সিদ্ধান্ত দিল আর একটা কমিশন। তারপর 3, যদি 1 বছরে একবারের বেশি বাড়ানোর কথা নয়, সেখানে কিন্তু প্রথমেই ঘোষণা দিয়ে দেওয়া হলো যে মার্চ মাস থেকে একটা বাড়ানো হবে, আবার জুন মাস থেকে একটা বাড়ানো হবে। তাহলে প্রথমে আমরা বলি যে এটা তো ফেয়ার হলো না। যদি তারা রুল অফ ল এর কথা বলেন, প্রথমে তো তারা নিজেদের তৈরি আইনটাকেই তারা ভঙ্গ করলেন। 2 নম্বর আমরা বলেছিলাম যে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন কি আছে। কারিগরি, আমাদের কথার প্রেক্ষিতে কারিগরি মূল্যায়ন কমিটি তারা জানিয়েছিল যে বিতরণ চার্জ বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তারা বলেছিল যে গ্যাস খাত থেকে ভ্যাট এবং সম্পূরক শুল্ক সহ রাজস্ব পরিশোধে 81% অর্থ সরকারি কোষাগারে চলে যায়
এটা যদি কমানো হয় তাহলে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এই কথাগুলো কিন্তু আমরা শুনানিতে গণশুনানিতে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা শুনছি যে ৩৫ লক্ষ আমরা মানে যারা পাইপ লাইনে গ্যাস ব্যবহার করেন তাদের স্বার্থটাই দেখছি, দেশের মানুষের কথা বলছি না। এখন সেখানে হিসাব আমাদেরকে দেওয়া হয়েছিল, দেশে আবাসিক চুলার সংখ্যা হচ্ছে ৩৪,১৬,৬৪৩টি এবং সেখানে তারা গ্যাস খরচের পরিমাণ ধরা হয়েছিল যে বাংলাদেশে আর কি টোটাল গ্যাস খরচের পরিমাণ ধরা হয়েছিল যে ২৮,৭৭৬ মিলিয়ন ঘনমিটার, আর আবাসিক খাতে যেটা গ্যাস খরচ সেটা ১৪.৩১% ধরে বলা হয়েছিল যে ৪,১১৮ মিলিয়ন ঘনমিটার গ্যাস আবাসিক খাতে ব্যবহার করার কথা। আবার তারা বলেছেন যে মাসে চুলা প্রতি গ্যাস খরচ হিসেবে ধরা হয়েছিল ৯২ ঘনমিটার। তখন আমরা হিসাব করে দেখালাম তাহলে তো বছরে খরচ হওয়ার কথা ৩,৭৭২ মিলিয়ন ঘনমিটার, তাহলে তো যত হওয়ার কথা তার চেয়ে বেশি হিসাবে দেখানো হয়েছে। এটা কেন হলো? তারপরে আবার গণশুনানিতেই তারা আমাদের রিপোর্ট করলেন যে পরিবারগুলোতে আমি একটু স্পেসিফিক পরিষ্কার হতে চাই। আপনাদের আসলে দাম বাড়ার প্রতিবাদে যে হরতাল, মানে এটা কি দাম বাড়ার প্রতিবাদে হরতাল? আপনি অনেকগুলো পয়েন্ট বললেন। এক কমিশন আপনাদেরকে তথ্য দিয়েছে, অন্য আরেকটি কমিশন দাম বাড়িয়েছে, এটা নিয়ে একটু আপত্তি আছে আপনাদের। 2 দফায় কেন এটা দাম বাড়ানোর কথা হলো, এটা নিয়েও আপত্তি আছে। গ্যাস দাম বাড়ানোর কি আদৌ প্রয়োজন আছে সেটা আপনি বলেছেন। গ্রাহক পয়েন্টের জায়গায় আপনি বলছেন যে এখন বলা হচ্ছে, মানে আপনারা যখন বিআরসির সঙ্গে আলোচনা করেছেন তখন কি আপনারা জানতেন না যে ৩৫ লক্ষ মানে প্লাস মাইনাস ৩৫ লক্ষ শুধুমাত্র লাইনে গ্যাসের ব্যবহারকারী? সেটা জেনেই তো আমরা বিএসসির গণশুনানিতে গিয়েছিলাম। আচ্ছা, এখন তারপরে আমরা দেখলাম যে এখন দুটো কথা বলা হচ্ছে, যে একটা সমন্বয় করার কথা বলা হচ্ছে। আমরা প্রশ্ন তুলতে চাই, সমন্বয় কার সঙ্গে কার হচ্ছে? বিত্তহীন মানুষের সঙ্গে বিত্তবান মানুষের সমন্বয়, নাকি এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে আমাদের লাইন যারা গ্যাস ব্যবহার করবেন তাদের সমন্বয়? আচ্ছা, আমি এই প্রশ্নের জবাবটা একটু মাননীয় মন্ত্রীর কাছ থেকে নিব। মাননীয় মন্ত্রী, সমন্বয় কার সঙ্গে কার? উনি অনেকগুলি প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলি আমার জন্য না, সেগুলি বার্কের জন্য। উনি বরং বার্কের সাথে বসে প্রশ্নগুলি করাটা বেটার। 2 কমিশন কেন হলো, 2 ধাপ কেন করা হলো, এটা আমার ব্যাপার না, এটা মন্ত্রণালয়ের কোনো ব্যাপার না। আমরা যা প্রস্তাব করেছি বরং বার্ক তার অনেক নিম্নে রেখে প্রাইসটা অ্যাডজাস্টমেন্ট করেছে। সমন্বয়ের প্রশ্নটা যেটা আমরা যে সমন্বয়টা করতে চেয়েছিলাম সেই সমন্বয়টা আরো বেশি ছিল, বার্ক কিন্তু অনেক নিম্নভাবে রেখেছে। হরতাল আমার জিনিসটা বাড়াতে চেয়েছিলেন মনীষা, আমি কিন্তু বলছি ওনারা হরতাল কার জন্য করছেন? ওনারা করছেন বনানীতে যারা ব্যবহার করেন চুলার গ্যাস তাদের জন্য ব্যবহার। আপনার জন্য করছেন? আমার জন্য করছেন। বাড়িধারায় যারা থাকে, গুলশানে যারা থাকে, বনানীতে যারা থাকে, ইস্কাটনে যারা থাকে, ধানমন্ডিতে যারা থাকে, যারা দে ক্যান এফোর্ড টু পে 900 টাকা পার মান্থ বন চুলা, ওনারা হরতাল করছেন তাদের জন্য। কিন্তু আমার দেখতে হবে সারা বাংলাদেশের জন্য। বাকি বাংলাদেশের জনগণ যে অতিরিক্ত টাকা দিয়ে, আমি মনে করি এখনো অতিরিক্ত, এলপিজির দাম এখনো অতিরিক্ত, এটাকে আমাদের রেগুলেট করা উচিত। এটাকে প্রাইসটাকে আরো নামিয়ে কিভাবে আনা যায় সেটার পরিকল্পনা আমরা নিচ্ছি। আর 1-2 মাসের মধ্যে আমরা একটা পলিসি অ্যাডাপ্ট করতে যাব। আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাটা আমার দেখার বিষয়। আমার দেখার বিষয় সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্ন সাশ্রয়ী মূল্যে কিভাবে জ্বালানি পাওয়া যায়। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, ওনারা বলছেন ৩৫ লক্ষ গ্রাহকের জন্য আমি হরতাল করব। করুক, গুলশানের জনগণের জন্য যদি হরতাল করতে চায়, কেন 100 টাকা বাড়লো তারা করতে পারে, বনানীর জন্য তারা করতে পারে, কিন্তু ভাই আমি সেখানে না। আমি ওনাদের কাছে সাধারণ মানুষ হলো ওনারা, এই ৩৫ লক্ষ মানুষ, বাকিরা অসাধারণ মানুষ। এখন আমি সেই তর্কে যেতে চাই না। আমার বিষয়টা হলো এইভাবে ডিসপ্যারিটি থাকতে পারে না প্রাইসে, এটার একটা সমন্বয় করা দরকার, প্রাইস অ্যাডজাস্টমেন্ট আসা উচিত। আর যেভাবে আমাদের প্রকল্পগুলো যাচ্ছে, এই যে বললো 81% সরকারকে ট্যাক্সে দিতে হয়, অর্থাৎ যেটা আমি ডেভেলপ করতেছি, আমার যে গ্যাস উঠাচ্ছি সেটার যে কস্ট, সেটার সাথে প্রায় হাজার হাজার কোটি টাকা সরকার কিন্তু সেই জায়গায় ভর্তুকি দিচ্ছে। আমার 9 টাকা প্রায় উপরে আমার গ্যাসের কস্ট পড়ে যায়, প্রোডাকশন কস্ট সহ, ট্রান্সমিশন কস্ট সহ, সেখানে আমার মাত্র 6 টাকা সামথিং আমরা দাম নিচ্ছি। এই যে গ্যাসের যে ডিফারেন্সটা, এই টাকাটা কিন্তু সরকার ভর্তুকি আকারে আমাদেরকে দিতে হচ্ছে। এখান থেকে সরে আসতে হবে। ইনকাম বাড়ছে জনগণের, সরকারের ইনকামও বাড়ছে, সব জায়গা থেকে আমাদের একটা অ্যাডজাস্টমেন্টে হওয়া দরকার। এবং কি আমরা ডেভেলপ করতেছি, আমাদের স্কাটা সিস্টেম বসছে, নিরবিচ্ছিন্ন কিভাবে গ্যাস দিতে পারি ইন্ডাস্ট্রিয়াল জোনগুলিতে, আমরা কিভাবে আরও বেশি গ্যাস ফিল্ডগুলো, এই যে ডেভেলপমেন্ট ফান্ড, আমরা এই টাকা দিয়ে কী করছি, 108টি কূপ খনন করতে যাচ্ছি, নতুন গ্যাস ফিল্ডে আমরা ডিলিং করতে যাচ্ছি।
এই টাকাগুলো সেখানে ব্যয় হচ্ছে। আমরা গ্যাস ডেভেলপমেন্ট নতুন লাইন আমরা সঞ্চালন করছি, খুলনা পর্যন্ত লাইন নিয়ে গেছি, রংপুর পর্যন্ত আমরা নিয়ে যাব, প্রতিটি বাংলাদেশের আনাচে কানাচে আমরা ডিস্ট্রিবিউশন লাইন নিয়ে যাব। নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে চাই আমরা ইন্ডাস্ট্রিয়াল জোনগুলিতে, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছে যে 108টি জোন করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, নিরবিচ্ছিন্ন দিতে চাই। সো এগুলি কি ডেভেলপমেন্ট না? এগুলি কি বিশাল বড় একটা জব অপরচুনিটি বাড়াবে না? সেই জায়গাটা কিন্তু বড় পিকচারটা ওনারা দেখেন না, ওনারা বড় ক্যানভাসটা দেখছেন না যে বাংলাদেশ আগামী দিনে এই বড় ক্যানভাসের কোন জায়গাটা যাবে। ওনারা দেখতে চাচ্ছেন খুব ন্যারো, এটাকে আমরা টানেল থিঙ্কিং বলি, অর্থাৎ ছোট্ট একটা টানেলে একদিক দিকে দেখলে ওনার কেবল বিশ্বটাকে ওই টানেলে অতটুকু জায়গায় দেখতে পান। আমাদের রাজনীতিবিদরা কিন্তু আমরা সেভাবে দেখি না, আমরা সমগ্র পিকচারটা একসাথে দেখতে চাই। আমরা একটু অরুণ কর্মকারের কাছে যাব। অরুণ কর্মকার। না, আমি একটা এতক্ষণের কথায় যেটা বুঝলাম তাতে একটা প্রশ্ন প্রথমেই করা যায় যে মন্ত্রী মহোদয় বলেছেন যে ৩৫ লক্ষ গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে যারা অপেক্ষাকৃত সম্পন্ন গ্রাহক, জি, যাদের অর্থনৈতিক ক্ষমতা অনেক বেশি। তো এখন আমি প্রথম বলতে চাই যে সমন্বয় দুইভাবে করা যায়। একটা হলো আপনি এখানে যেমন গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডির গ্রাহকরা আছেন এই ৬০০ বা ৯০০ টাকার মধ্যে, তেমনি অনেক বস্তিবাসী, অনেক সাধারণ মানুষ তারাও আছে। আবার যারা এলপি ব্যবহার করেন তাদের মধ্যেও দুই রকমই আছে। তবে এলপি ব্যবহারকারীর সংখ্যা দেশে আলটিমেটলি বেশি হবে, এখন হয়তো বেশি না এখনো পর্যন্ত, কিন্তু বেশি হবে। তো এখন আপনি দুইভাবে সমন্বয় করতে পারেন। একটা পারেন আপনি এই যে পাইপলাইন গ্যাস এটার দাম বাড়িয়ে যেটা আপনি করছেন, আর একটা পারেন আপনি এলপি গ্যাসের দামটা সীমিত রেখে কমিয়ে। তো ওইটা আপনি করতে যাচ্ছেন না কেন? ওইটাই তো আমি এবং বললাম। এখন আপনি যেটা বললেন যে আমি কিন্তু এই কথাটাই বললাম মুন্নিশাকে, না, সেটাই আমি একটু শেষ করি যে আপনি এটাও বলছেন যে এইখান থেকে আমরা সাবসিডি থেকে সরে আসব, পাইপলাইন গ্যাসের সাবসিডি থেকে আমি সরে আসব। তাহলে কি আপনি ওইখানে কি সাবসিডি দিবেন আপনারা? ভালো মানে প্রশ্নটা ভালো, কিন্তু আমরা সাবসিডি দিতে চাচ্ছি না। আমরা মনে করি যে সেই জায়গায় প্রাইসটাকে আরেকটু সমন্বয় কি ব্যবহার করা দরকার, কারণ এলপিজির প্রাইসটা রেগুলেট করা হচ্ছে না। আমরা এখন ওপেন মার্কেট আছি, যে যেরকম ভাবে নিচ্ছে। আমার মনে হয় একটা পলিসি আমরা যেভাবে অ্যাডপ্ট করতে যাচ্ছি, আমরা রেগুলেট করবে কে, প্রাইসটা কীভাবে আমরা কার সাথে আমরা কম্পেয়ার করব। এখন অ্যাকচুয়ালি এলপিজির একটা প্লেট রেট তৈরি হয়ে গেছে ওয়ার্ল্ড অনুযায়ী, বিশ্বে কয়েকটা রেট তৈরি হয়ে গেছে। যেমন তেলের কয়েকটা গালফ রেট আছে, সিঙ্গাপুরের গালফ রেট আছে, সিঙ্গাপুর রেট আছে। যেমন এলএনজির একটা রেট আছে, হেনরি হাব রেট আছে, বিভিন্ন রকম রেট আছে। এলপিজিরও একটা রেট স্ট্যান্ডার্ড হয়ে গেছে। সেই রেটের সাথে যারা এলপিজি স্টেক হোল্ডার, যারা এটা নিয়ে ব্যবসা করেন, ওনাদের সাথে তাদের কত মার্জিন থাকবে, এলপিজি ডিস্ট্রিবিউশনে কত মার্জিন থাকবে, এটা ক্যালকুলেশন করা যায়, এবং সেটাই আমরা করছি। হয়তো পলিসি আকারে সেটা আমরা করে ফেলবো। ওয়ার্ল্ড মার্কেটে এলপিজি বাড়লে এখানেও সেভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, কমে আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট। এতে আমি মনে করি এখন যে দামটা আছে তার থেকে কমে আসবে, এবং আমি চাচ্ছি এটার ব্যবহারটা বাড়ানো। এটা ক্লিন এনার্জি, সেফ গ্যাস, সিএনজি কম্প্রেস গ্যাস আনসেফ, এলপিজি কম্প্রেস গ্যাস না, সেটা সেফ গ্যাস। এবং সবার কাছে এই যে আমি নিজে বাড়িতে এখন এলপিজি ব্যবহার করছি, কারণ আমার এখানে গ্যাসের চাপ নাই, এবং ধীরে ধীরে কমে আসতেছে গ্যাসের চাপ। আমরা আগেও বলছি এই গ্যাস কিন্তু 2018 সালের থেকে ডিক্লাইন করা শুরু করবে। এখন তো ওনারা বলতেছেন গ্যাসের দাম বাড়ালেন কেন, ওনারা তো টাকা দিয়ে গ্যাসই পাবে না 19 সালের পরে, এই চিন্তাটা কেউ করতেছে না। সুতরাং শেখ হাসিনার সরকার মনে করছেন যে কিভাবে আমরা সেই জায়গাটা পূরণ রাখতে পারি, যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেই জায়গাটা আমাদের পূরণ করতে হবে। ইন্ডাস্ট্রিরা এখনও আমরা সর্বোপরি সবাইকে একসাথে দিতে পারছি না। আমাদের কথা হলো 18 সালের জুনের থেকে যেন আমরা ইন্ডাস্ট্রি যে গ্রোথটা আমরা রাখতে চাচ্ছি, সেই গ্রোথে যেন আমরা তাদেরকে কানেক্টেড করতে পারি। আরেকটা বিষয় এখানে দেখলাম, গার্মেন্টস এক ব্যবসায়ী বলছে যে তাদের প্রোডাকশন কস্ট, এটা সম্পূর্ণ অলৌকিক কথা। একটা গ্যাস ব্যবহারের সামান্য বয়লার, গার্মেন্টসে খুব কম ব্যবহার করা হয়, গার্মেন্টসে গ্যাস খুবই কম ব্যবহার করা হয়, কারণ বয়লারে ব্যবহার করা হয়। এই বয়লারে যে বেশিরভাগ আয়রন চলে, এই জিনিসগুলো স্টিম লাগে, স্টিম দিয়ে আয়রন চলে। আর বাকি যে গ্যাসগুলো লাগে তারা বেশিরভাগই ক্যাপটিভ পাওয়ার ইউজ করে। এক সময় ছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কারণে আমরা দিতে পারিনি, কিন্তু এখন তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ মোটামুটি ভাবে আমরা দিয়ে আসছি, ভালো বিদ্যুৎ দিনকে দিন ভালো হচ্ছে। সো সেখান থেকে তারা সরে আসতে পারে। সো গ্যাসের প্রোডাকশন কস্টের কত %?
ইজ ইট 0.25%, 0.5% একটা প্রোডাকশন কস্টের ম্যাক্সিমাম এদিকে যাবে। ওনারা মনে করতেছেন যে 6 টাকার থেকে 3 টাকা হয়েছে, তার মানে গার্মেন্টসের দামও আমার 30% বেড়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল কথা। মানে তাইলে ওনারা এই ধরনের কথা বলছেন এবং আপনারা যখন বলার কথা বলতে পারে। মুন্নিশা, আমার সাথে সব গার্মেন্টসের মালিকরা বসে, ইন্ডাস্ট্রির মালিকরাও আমার সাথে বসে, টেক্সটাইল মালিকরাও বসে যখন আমাদের সাথে কথা বলে তখন তারা যখন বুঝতে পারে এবং তারা যখন হিসাব নিয়ে আসে, আমরাও তো হিসাবটা বুঝতে পারি, আমিও তো জানি। জি, কিন্তু আমার একটা বড় মানে কি বলবো যে আসলে রিপোর্টারদের তো আসলে সাধারণ মানুষের সঙ্গে একটু থাকতে হয়। আমি তো সাধারণ মানুষের কথাই বলতে চাই। সাধারণ মানুষের কথা আমি বলতে তো চাই। সাধারণ মানুষের মুন্নিজা, আমি ওনাদের সাথে একমত হতে চাই যে যদি সাধারণ মানুষরা একসাথে হরতাল করে তার সাথে তো আমিও দাঁড়াবো, অসুবিধা কি আছে? কিন্তু তারা তো যাদেরকে চিন্তা করে হরতাল করছেন তারা বিত্তবান মানুষ। আচ্ছা, আরেকটা জিনিস, সমাজতান্ত্রিক দলের কাছ থেকে এটা আমরা আশা করি না। আপনারা কি আশা করেছেন বা সেটা নিশ্চয়ই আরেকটু স্পেসিফিক বলবেন। আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই যে 27 বা 22.7% বাড়ানোর যে সিদ্ধান্ত হয়েছে, এটার পরপরই এটা মানে পরিবহন সেক্টরে একটা বিরাট এখানে বিষয়টা একটু দেখতে হবে। 22% হলো এভারেজ সবকিছু ধরে, কোনোটায় 15% বাড়ানো হয়েছে, 2 ধাপে তারা বাড়াবেন বলতেছেন যে না আমরা একটা কুশন দিয়ে বাড়াতে চাই। 7.5% প্রথম বাড়লো, যদি 10 টাকা হয় 10 পয়সা, ধরো 7 পয়সা বাড়বে যদি 10 টাকার মধ্যে হয়। এরকম ভাবে 2টা ধাপে তারা কুশন দিয়ে বাড়াতে যান। চুলোতে আমরা আবাসিক মিটারে আমরা পাই অনেকখানি বাড়িয়েছি, আমরা প্রায় 60% বাড়িয়েছি। এক চুলাতে আমরা প্রায় 50% বাড়াচ্ছি। সিএনজিতে 38 টাকা বর্তমান দাম আছে 35 টাকা, আমরা করতেছি, বার করছেন তারা 38 টাকা। 1 জুন থেকে এটা হবে 40 টাকা। এই যে ডিফারেন্সটা হবে 5 টাকা, আমরা ধরে নিচ্ছি যে 5 টাকা ডিফারেন্স হবে। এখন ওইখানে যদি তারা 10 টাকা বাড়িয়ে দেয় সিএনজি জায়গায়, ওইটা রেগুলেট করা দরকার। জি, আমি সেখানেই বলছিলাম যে আপনি বারবারই বলছিলেন যে ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষ কাজ পাচ্ছে, এখন মাল্টিটাস্কিং, একজন অনেক রকমের কাজ করছে। তো সেই ক্ষেত্রে মানুষের যে সক্ষমতা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে 22.7% কেন আরো বাড়ালেও তেমন কোনো গায়ে লাগবে না। কিন্তু ব্যাপারটা এটার একটা কিউমুলেটিভ প্রভাব আসলে জিনিসের পরে এটা খালি বাড়ানো বাসের দাম, বাসের টিকেটের দাম বাড়বে, আপনি তেলের দাম বাড়ালেও বাসের টিকেটের দাম বাড়ে, আপনি গ্যাসের দাম বাড়ালেও কমে না, কিন্তু কমালে আসলে কেউ কমায় না। জি, আসলে পয়েন্টটা হলো এখানে কোঅর্ডিনেশনটা, এখানে জিনিসপত্রের দামের মধ্যেও এটা একটা এক্সকিউজ হিসেবে হয়। এই মেকানিজমে আমরা এখনো ম্যাচিউরড হইনি। জি, প্রাইস অ্যাডজাস্টমেন্টে অন্য সব দেশে, যেগুলো মধ্যম আয়ের দেশ বা উন্নত দেশে, প্রাইস কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় অটোমেটিকলি, প্রতি মাসে প্রতিদিনে অ্যাডজাস্টমেন্ট হয়, সকাল বিকাল বিদ্যুতের দাম ওঠানামা করে। আমাদের দেশ কিন্তু তা না, আমরা বছরে একবার ওঠানামা করাই এবং সেটার ব্যাপক হইচই করে। কিন্তু সেটাকে আমরা সুযোগ দিয়ে পৃথিবীর উন্নত দেশ এবং মধ্যম আয়ের দেশগুলিতে প্রতিদিন সকাল বিকাল এক এক রকম করে হয়, ট্যারিফ কিন্তু এইভাবে ওঠানামা করে। এখন সেদিকে আমি যাচ্ছি না, ওপেন মার্কেট, আমরা সেই জায়গায় আমরা সেভাবে ম্যাচিউর হইনি এখন। আমাদের এই সিস্টেমে ম্যাচিউর হতে আমার মনে হয় আরো 5, 7, 8 বছর লেগে যাবে আমাদের জায়গায়, মানে যখন আমরা সেই জায়গাটা যাব, হয়তো আমাদের এই বিষয়গুলো তখন আর অত বেশি আসবে না সব ফ্রন্ট লাইনে। যেমন ভারতে অলরেডি প্রতি 3 মাস অন্তর অন্তর কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়, এটা অটোমেটিকলি হয়, প্রাইসের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। আমরা যদি সেখানে যেতে চাই, সেই জায়গায় আমাদের যেতে হবে, আমাদের মধ্যম আয়ের দেশ বা উন্নত দেশে যেতে গেলে সেই জায়গায় যেতে হবে, সেই সিস্টেমটাকে আমাদেরকে অভ্যস্ত করে নিতে হবে। আমরা বলছি এলএনজি আসবে, এই এলএনজির দাম অনেক টাকা পড়ে যাবে, এখন যে গ্যাসের মূল্য আছে তার দ্বিগুণ দাম পড়ে যেতে পারে, আর সেটার উপর যদি ট্যাক্স ধরে গভর্নমেন্ট 3 গুণ দাম পড়ে যাবে। আমি একটু আপনাকে একটু ধন্যবাদই দিতে চাই, কারণ আমরা যতবারই এরকম তেলের দাম বাড়ুক, গ্যাসের দাম বাড়ুক ইত্যাদি আমরা পাই, আসলে আপনি যে সাধারণের মানুষ বা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আপনি জবাবদিহিতার মধ্যে আসেন, আমাদের ডাকে সাড়া দেন। এবং প্রায় যতবারই আমি মনে করতে পারি, যতবার গত 3 বছরে অন্তত যতবারই গ্যাসের দাম বাড়লো বা আপনার বিদ্যুতের দাম বাড়লো, ততবারই এটার যে কিউমুলেটিভ প্রভাবটা আসলে যে টিকেটের মধ্যে গিয়ে পড়বে, পেঁয়াজের দামের মধ্যে গিয়ে পড়বে, সব জায়গায় এটা একটা এক্সকিউজ হিসেবে ব্যবহার করবে। এবং আপনারা উত্তরটা আসলে ওরকমই দেন, বারবারই দেন যে আমরা আসলে ম্যাচিউর হতে পারিনি, সমন্বয়ের অভাব। এটা তো আসলে জনগণকে মানে
প্রভাবিত করছে, জনগণ এখান থেকে সাফার হচ্ছে। আমি মনে করি এই বিষয়টা নিয়ে একটু মনীষা, বলবেন। জি আমি মনে করি ওনাদের এই কাজটা, জি এই কাজটা ওনাদের আচ্ছা সাংবাদিক ভাইদের কাজ। আচ্ছা, এই তারা যেন কাজটা বলতে পারে, জি। ওই জায়গাগুলিকে তারা ধরতে পারে যে কেন এই জায়গাটার দাম যে আপনারা কেন বাড়াচ্ছেন। আমরা আসলে- আপনার ওখানে তো এই এফেক্টটা হচ্ছে না, জি এই কাজটা ওনাদের, এই কাজটা ওনাদেরকে এবং নিয়ে- আমরাও সেখানে সহযোগিতা করতে চাই। জি, আপনি এখন বলছেন- কথাটা হলো সবকিছু সরকার করবে, সবকিছু সরকারকে করতে হবে তা না। আমি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, এই জন্য আমি জনগণের সম্মুখে আসতে চাই, তাদের কথা শুনতে চাই, এই কারণেই কিন্তু আসা এবং মুখোমুখি হতে চাই। জি। এই কথাটা একজন আমাকে সাধারণ- তো বোঝাতে হবে, ঠিক জি না? একজন সাধারণ দর্শক অনেকক্ষণ ফোনে আছেন, ওনার প্রশ্নটি নিব। হ্যালো হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো মাননীয় মন্ত্রী সাহেবের কাছে জানতে চাচ্ছি যে ওই ইন্ডাস্ট্রির জন্য যে দাম বাড়ায় সেখানে আমাদের জোরালো আপত্তি নাই, কিন্তু ইন্ডাস্ট্রি এলাকায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নাই বছরের পর বছর ধরে। এই গ্যাস না থাকায় ইন্ডাস্ট্রিগুলো রুগ্ন অবস্থায় পরিণত হয়েছে। টুঙ্গি জোনের আঞ্চলিক অফিসে খবর নিল, তারা বলে সাপ্লাই নাই, প্রেসার নাই, গ্যাস দিতে পারতেছি না। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের এই আঞ্চলিক শিল্প এলাকার জন্য আলাদা কোনো গ্যাস সিস্টেমের ব্যবস্থা আছে কিনা? বাহ, খুবই ভালো প্রশ্ন। আমাদের সঙ্গে থাকুন, বিরতির পরে ফিরছি। এই প্রশ্নের জবাব দিবেন নজরুল হামিদ বিপু। নিউজ আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে। সঙ্গে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, এবং দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন। আমাদের লিংক স্টুডিওতে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন, এবং আছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার। বিরতিতে যাবার আগে একজন দর্শক ফোন করেছিলেন, ইন্ডাস্ট্রিয়াল জোন টঙ্গীর কথা বলেছিলেন। আমার একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাবে মাননীয় মন্ত্রী বলেছেন যে এই যে অ্যাডজাস্টমেন্ট, মানে যেটা আসলে ঘুরে ফিরে জনগণের উপরে গিয়ে পড়ে, এটাকে অনেক সময় দাম বাড়ানোটা ছুতো হিসেবে বিভিন্ন সেক্টর ব্যবহার করে, এবং সেটা আমরা বারবারই লক্ষ্য করছি। এটা আপনি আমাদের উপরে দায়টি দিয়েছেন, সাংবাদিকদের দায়িত্ব। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই অরুণ কর্মকার রেসপন্স করবেন। মাননীয় মন্ত্রী, আপনি কি আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটা একটু দেবেন? আমি তিনটা প্রশ্নের উত্তর দিব। দর্শকের প্রশ্ন আগে, এই যে শিল্প এলাকায় গ্যাস পাচ্ছে না, কারণ হলো এই গ্যাসটা আমরা বাড়িতে যত্রতত্রভাবে ব্যবহার করছি। আবাসিক খাতের এই 12% গ্যাস যদি আমি বন্ধ রাখতে পারতাম এবং এলপিজি ব্যবহার দিতে পারতাম, এই 12% গ্যাস দিয়ে সারা বাংলাদেশের সমস্ত শিল্প, কেন আরও বেশি শিল্প দেওয়া যেত। কিউমিউলেটিভ বিরাট এফেক্ট হতো আমাদের ইকোনমি, এটা একটা বিরাট গ্রোথ হতো। অর্থাৎ আমার যে 1000 MMCF গ্যাস, আপনি চিন্তা করতে পারছেন কত মেগাওয়াট বিদ্যুৎ আমি উৎপন্ন করতে পারি। সো এই শিল্প আমি কতগুলো চালাতে পারি। উনি আফসোস করছেন তার শিল্প এলাকায় গ্যাস দিতে পারছি না। এই 35 লক্ষ গ্রাহকের গ্যাস আমরা নষ্ট করে ফেলছি। তার অল্টারনেটিভ ফুয়েল কিন্তু আছে আমার কাছে, এলপিজি আছে, কিন্তু শিল্পের অল্টারনেটিভ ফুয়েল যদি আমি আনতে যাই এলএনজি, যেটা আমার অতিরিক্ত কস্ট পড়বে। আমাকে দেখতে হবে প্রোডাক্টিভ খাতে আমরা কতটুকুভাবে গ্যাসটা ব্যবহার করছি। বিগত সরকারের সময়, জামাত বিএনপি জোটের সময় যত্রতত্রভাবে এই গ্যাসকে ম্যানেজ করা হয়েছে। বলা হয়েছে মাটির নিচে অজস্র গ্যাস, গ্যাসের উপরে দেশ ভাসছে, এক্সপোর্ট করে দিতে হবে। এটা বিদেশের একটা ষড়যন্ত্র ছিল। এখন তখন যদি শেখ হাসিনা না বলতেন যে গ্যাস এক্সপোর্ট করা যাবে না, আজকে যে ক্রাইসিস, আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ আরো বেশি ক্রাইসিস আমরা পড়তাম। আমার কথাটা হলো যে প্রোডাক্টিভ খাতে আমাকে গ্যাসটাকে ব্যবহার করতে হবে। আমি চুলোতে জ্বালাই রান্না করছি, কতটুকু আমার প্রোডাক্টিভ খাতে ব্যবহার হচ্ছে। আমি সিএনজিতে, আমি গাড়ি যে প্রাইভেট কার সিএনজিতে ব্যবহার হচ্ছে, কতটুকু আমার প্রোডাক্টিভ খাতে আমরা ব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো দেখতে হবে। আমরা ওই গ্যাসটাকে আমরা এনার্জিতে ব্যবহার করতে চাই, পাওয়ারে ব্যবহার করতে চাই, আমরা ওই গ্যাসটাকে আমরা
ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে চাই। গ্যাস যে শেষ হয়ে গেল, আমরা যে মানে অনেক আর বছর আগে আরেকটা থেকে জিনিস আমরা মনীষা, আমি বলে যাব, জি প্রাইস অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন। আমরা কিন্তু প্রোডাকশন কস্ট আমাদের গ্যাসের 9 টাকার উপরে, আমরা এখনো 6 টাকার উপরে গ্যাস বিক্রি করছি। আচ্ছা, তার মানে এখানে আমার এই প্রাইস অ্যাডজাস্টমেন্টে আস্তে আস্তে এখানেও ভর্তুকির ব্যাপারটা আছে। মাননীয় মন্ত্রী, আপনি বলছেন যে আমরা আসলে এতদিন গ্যাসের যে অপচয় করেছি সেটার মাসুল আসলে দিতে হচ্ছে। আমি বলবো যে অপচয় না, আমরা বলবো যে আনপ্ল্যান্ড আমরা ম্যানেজ করেছি গ্যাসটাকে। আচ্ছা, এটা এখন কিন্তু শেখ হাসিনা সরকার আসার পর থেকে এবং আমি দায়িত্বভার নেওয়ার পরে আমরা গ্যাস ম্যানেজমেন্ট একটা ডেভেলপমেন্ট মাস্টার প্ল্যান তৈরি করছি। ভবিষ্যৎ এবং এখনকার গ্যাসকে আমরা কতটুকু বেশি প্রোডাক্টিভ খাতে আমরা ব্যবহার করতে পারবো সেই পরিকল্পনাই কিন্তু আমরা করতে যাচ্ছি। আমি একটু অতীতে ঘুরে আসতে চাই, রাজিকুজ্জামান রতনের কাছ থেকে একটু শুনতে চাই। রাজিকুজ্জামান রতন, আমি অনুষ্ঠানের শুরুতে আপনার একটা স্ট্যাটাস পড়েছি, খুবই সুন্দর এবং তথ্যবহুল। এখন যদি ধরেন আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বয়স এবং অনেক সময় ফলো করতাম না হয়তো বা তখন, যখন নাকি দেশ গ্যাসের উপরে ভাসে এবং যখন নাকি গ্যাস আমরা যেটাকে বলছি যে আনপ্রোডাক্টিভ খাত, মানে আমরা গ্যাসের চুলার উপরে কাপড় শুকানোর কাজটাও যখন করেছি, তখন এরকম একটি মানে ধরেন আপনার এই একেবারে চৌকস সুন্দর, তখন তো আর ফেসবুক ছিল না, কিন্তু আপনারা প্রতিবাদ করেছেন কিনা আমরা তো জানি। বাম রাজনীতির সঙ্গে যারা আছেন তারা সবসময় সরকারকে ধরিয়ে দেন এবং এটা যাতে আনপ্রোডাক্টিভ খাত থেকে প্রোডাক্টিভ খাতে যায়, ব্যবহার করে, সেটার জন্য আপনারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেন। আমি একটু আমার অজ্ঞতা স্বীকার করে নিয়ে আপনাকে প্রশ্নটা করছি, আপনি কি একটু মনে করে বলবেন কিনা যে আমরা গ্যাস পুড়িয়ে ফেললাম, শেষ করে ফেললাম, এখন উৎপাদন খাতের জন্য আমাদের কি রইল বাকি এবং সেটার প্ল্যানটা কি, সেটা আমরা মন্ত্রীর কাছ থেকে শুনবো। যেমন ধরুন, যখন দেশটা নাকি গ্যাসের উপর ভাসছিল এবং গ্যাসের চাপে নাকি আমাদের মাঝে মাঝে ভূমিকম্পও হচ্ছিল, এরকম কথা যখন শুনেছিলাম, সেই সময় বাংলাদেশ থেকে বিবিএনআর গ্যাস ভারতে রপ্তানি করার একটা সিদ্ধান্ত হয়েছিল, প্রতিদিন 50 কোটি ঘনফুট গ্যাস। সেই দিন কিন্তু আমরা এই পথে হেঁটে হেঁটে ঢাকা থেকে বিবিএনআর লং মার্চ করে জনমত সংগঠিত করে গ্যাস রপ্তানিটা রুখে দিয়েছিলাম। তারপরে আবার ধরুন, যখন আবার বলা হয়েছিল যে আমাদের এই যে আমাদের স্টিল প্রোডাকশনের জন্য টাটাকে এখানে ইনভাইট করার কথা হয়েছিল এবং টাটাকেও সস্তায় গ্যাস দেওয়া হবে, এরকম একটা কথা বলা হয়েছিল, তখন তার বিরুদ্ধেও কিন্তু আমরাই রাস্তায় দাঁড়িয়েছিলাম। এবং আবার যখন বাংলাদেশে গ্যাস নাই এরকম কথা বলে দেখা গেল যে সমুদ্রের গ্যাস ক্ষেত্রগুলো আমেরিকান কাছ থেকে কনকো ফিলিপসের কাছে যখন ইজারা দেওয়া হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে আমাদের সক্ষমতা তৈরি না করে আমরা কেন আমাদের গ্যাস ক্ষেত্রগুলো বারবার বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়ে দিচ্ছি। এবং আমরা এটাও বলেছিলাম যে আমাদের বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন আইওসির নামে বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া হয়। আইওসির কাছ থেকে আমরা 237 টাকা করে আমরা 1000 ঘনফুট গ্যাস কিনি, আর আমাদের বাপেক্স উত্তোলন করলে সেটা পড়ে 25 টাকা। আমরা বলেছিলাম সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই বাম দলগুলো রাস্তায় হেঁটে হেঁটে কাজ করেছিলাম, তখন আওয়ামী লীগকেও দেখি নাই আর বিএনপি তো রপ্তানি করতে চেয়েছিল। অনেক চমৎকার, বড় বড় জায়গায় আপনারা রুখে দাঁড়িয়েছেন, কিন্তু অনেক ছোট এবং হেলাফেলা করে কিন্তু আমাদের গ্যাসটা ফুরিয়ে গেল। মানে যে ঘরে আমরা বার্নারের লাইন দিয়ে দিলাম এবং ওই যে একই কথা বলি, আপনি হয়তো একটু রেগে যান যে ক্লিশে কথা, যে কাপড় শুকানোর, আসলে এই কাপড় শুকানোর মতো কাজ, একটা দেশালের কাঠি আমরা সেভ করতে গিয়ে আমরা কত ঘনফুট গ্যাস আমরা এমনি পুড়িয়ে ফেলেছি। সেই ব্যাপার আমরা তো কিছু গ্যাস তো আমরা অপচয় করেছি আমাদের অজ্ঞতার জন্য অথবা দায়িত্বহীনতার জন্য, কিন্তু যখন অক্সিডেন্টাল গ্যাস পুড়িয়ে দিল সেইটার আমরা ক্ষতিপূরণ কেন আদায় করতে পারলাম না? কেন নাইকো কোম্পানি ট্যাংরাটিলায় এই কাজটা করলো, যখন আমাদের গ্যাস ক্ষেত্র জ্বালিয়ে দিল তার কাছ থেকে ক্ষতিপূরণ আমরা আদায় করতে পারলাম না? আমরা ম্যাচের কাঠি বাঁচানোর জন্য গ্যাস পুড়ি, সেটা নিয়ে আমাদের কষ্ট আছে, কিন্তু আমাদের গ্যাস ক্ষেত্র যখন জ্বালিয়ে দেওয়া হয় সেটা নিয়ে আমাদের ভূমিকাটা কোথায়? আমরা সেখানেও কিন্তু তখন এই বাম দলগুলোই আমরা রাস্তায় নেমেছিলাম। অবশ্যই এখনো যেটুকু আছে। আমি আরেকটা প্রশ্ন বললাম, আমি হয়তো ভুলে যাব কথাটা, এগুলি আদায় করা হবে কিভাবে? কারণ একটা কারাপ্ট সরকার ছিল, বিএনপি জামাত জোটের সময় এই নাইকোর ব্লো আউট হয়েছে। একটা কারাপ্ট সরকার যারা স্বীকার করেছে নাইকো তার ক্যানাডিয়ান কোর্টে যে তারা ঘুষের মাধ্যমে, আমি একদম স্পষ্ট করে বলছি, আই হ্যাভ এ প্রুফ, রিটেন প্রুফ, যেগুলো আমরা সাবমিট করেছি কোর্টে, যে আমরা করাপশনের মধ্য দিয়ে এই ডিলটা আমরা করেছি। এখন যেই কেসে কিন্তু এখনো খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, উনি এখনও সেই কেসে হাজিরা দিচ্ছেন। ঘটনাটা সেটা না, আমাদের কথা হলো
এক সরকারের জন্য এক সরকারকে দায়ী করা যাবে না। জি। উনি একটা কথা বলছেন, কোথায় ছিল আওয়ামী লীগ? আর আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারই তো প্রথম বাধা দিয়েছিলেন শেখ হাসিনা, কোথায়? যে এই কোথায়? গ্যাস কোথায় বাধা এক্সপোর্ট দিয়েছিলেন? করা যাবে না, জি এই গ্যাস এক্সপোর্ট করা যাবে না। ওনার হয়তো খেয়াল নাই, হয়তো তখন কান বন্ধ ছিল। কিন্তু না, আরেকটা না, আমাদের বিষয়, কান খোলাই আমি থাকে, আরেকটা আপনাদের জিনিস কখনো রতন ভাইদের কখনো বন্ধ জিজ্ঞাসা হয়ে করি। যায়। আমি রতন ভাইদের আরেকটা কথা জিজ্ঞাসা করি, অরুণদাও আছেন, যখন তেলের দাম কমালাম কিছুদিন আগে, জি তখন যে বাসের দাম কমলো না, সেই বাসের কারণে তারা ভাড়া। কেন হরতাল করলো না? জি এর তখন সঙ্গে কিন্তু কেউ হরতাল করলো না, অরুণদাও দুই কথা লেখলো না কেন বাসের দাম আমি এখানে কমছে। একটু যদি একটু মানে একটু যদি এক্সপ্লানেশন দেই, একটু ছোট্ট করে আরেকটু একটু আপনি না, সেটা আপনি হরতাল ব্যাখ্যা- করবেন না আপনারা। আপনি ব্যাখ্যা দেবেন। একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, যেটুকু গ্যাসের মানে গ্যাসের দাম যেটুকু বাড়ানো হলো সেটা হাউস হোল্ড ইউজ বা বার্নারের কথাই আমরা বারবার বলছি। হাইপোথেটিক্যাল আমি বলছি যে সরকার যদি একেবারে সিদ্ধান্ত নিয়ে যে বার্নার বন্ধ করে দিল কাল থেকে এবং এই গ্যাসটুকু যেটুকু আছে সেটুকু উৎপাদন খাতে ব্যবহার করা হবে, আপনারা আরো জোরালো হরতাল করবেন কিনা? দুটো বিষয়, মানে যেমন ধরুন এটা তো যেমন- আপনারা গরিব মানুষের জন্য, সাধারণ হ্যাঁ, মানুষের জন্য যেমন ধরুন, দাঁড়িয়েছেন। আমরা কিন্তু বলেছি যে এই গ্যাসটাই যদি আমরা উৎপাদন খাতে নিয়ে যাওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নেয় এবং কালকে থেকে আপনার ঘরের গ্যাসের চুলা বন্ধ, কিন্তু এই গ্যাসটা ব্যবহার করা হবে ইন্ডাস্ট্রি করতে, আপনারা আবার দাঁড়াবেন কিনা? আমরা তখন হরতাল আরো আমরা কয়দিনের হরতাল কিছু ডাকবেন? ভালো ভালো কথা শুনি, তো জি। সমন্বয়ের কথা যখন শুনি, এখন আমাদের মন্ত্রীরা যদি বলতেন যে যারা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করে তাদের কাছ থেকে ট্যাক্সের টাকা আদায় করে আমরা সমন্বয় করব, তাহলে আমি বুঝতাম যে এই সমন্বয় করার একটা নৈতিক জায়গায় তারা দাঁড়িয়ে আছেন। কিংবা যখন মন্ত্রী এমপিদের বেতন ভাতা বাড়ে, তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে যদি আমাদের শ্রমজীবী মানুষের বেতন ভাতাটা বাড়তো, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, সমন্বয় সবার করার বেতনই একটা পথে বাড়ছে তারা আছেন। বাংলাদেশের তার সঙ্গে আমি যদি মনীষা, আমি রতন এলপিজির ভাইকে- কথাটা একটু বলি, রতন ভাইকে বলি, আপনি- এলপিজির কথাটা একটু বলি, রতন যে ভাই, আমি এলপিজির আপনাকে নামে বিনীত আমাদের এখানে কিন্তু আপনাকে আমি একটা- অনুরোধ করছি, আপনি মিথ্যা কথা বলবেন না। না, না, আমরা মিথ্যা বলি না তো, আমরা মিথ্যা বলি না, আমরা মিথ্যা শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আমরা বাংলাদেশের মিথ্যা বলতে পারি না এখন আর। সরকারি থেকে আরম্ভ করে বেসরকারি থেকে আরম্ভ করে সমস্ত ব্যক্তিদের বেতন বৃদ্ধি হয়েছে। কবে? আপনি এখন যদি আমি টাইম দেই, তার বলবেন কবে? আপনি বাংলাদেশে থাকেন না বোধহয়। না, না, থাকি না তো, আমরা তো না, বিদেশেই বেসরকারি- থাকি। না, বেসরকারি হয় নাই। আরে ভাই, 25 না, বছর তো আমি corporate world এ না, ছিলাম। আপনার সরকারি স্কেলে বেসরকারি আমাদের হয় সরকারি নাই। স্কেলে প্রত্যেকের সরকারির সঙ্গে বেতন সব প্রায় জায়গায় সব 75% বেসরকারি থেকে 80% বৃদ্ধি করেছে। সব আপনি কোথায় বলেন বেসরকারির বলেন দায়িত্ব কবে? আপনি নিতে পারবেন না। এখন আপনাদের আপনি সাথে বেসরকারি যদি এইভাবে কোথায় কথা বৃদ্ধি বলতে পেল? হয়, তাহলে এটা জানার না, 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 দরকার বেসরকারি নেই। বেতনটা কোথায় বৃদ্ধি পেল আচ্ছা। বলেন? আমাদের 21 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বেড়েছে। আমাদের বাংলাদেশে মানে শ্রমজীবী মানুষের সংখ্যা হচ্ছে 6 এখন কোটি আমাকে 73 লক্ষ। বলেন, এখন তাহলে আমাকে কোথায় বলেন। কোথায় সবার বেতন বৃদ্ধি শুনেন, হলো? 80% এর উপরে বেতন বেড়েছে কার? সরকারি লেভেলে। সরকারি। 80% সরকারি উপরে। লেভেলে। আমি বলছি মানে বেসরকারি এখন খাতে সেটাই তো উনি ঠিক আছে। এখন এখন বেসরকারি এখন বলেন, খাতে তো বেশিরভাগ মানুষ কাজ শুনেন, করে। 80% এর উপর বেতন বেড়েছে। এই ধরনের আমাদের প্যারিশেবল গুডসের প্রাইস কতটুকু ইনক্রিজ হয়েছে বলেন তো? এবারই আচ্ছা, দেখুন, আমি একটু কথা বলতে পারি? 5%? 5%? আমি একটু কথা বলতে পারি? জি জি জি। জি, অরুণ কর্মকার। আচ্ছা, আমি বলতে চাই যে জ্বালানি সমস্যাটা আমাদের জাতীয় সমস্যা, কেমন? এটা নিয়ে কূট তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। আমাদেরকে কনস্ট্রাকটিভ বিষয়গুলি ভাবতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2, আমরা আজকে যেমন বলে দিচ্ছি যে হাউস হোল্ডে গ্যাস পোড়াইয়ে আমরা নষ্ট করে ফেলতেছি, এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইতিহাস আছে। যখন আমরা হাউস হোল্ডে গ্যাস দিতে শুরু করলাম তখন তো গ্যাসের আর কোনো কাজ ছিল না, গ্যাস তো কেউ নিত না, গ্যাসের তো কোনো প্রোডাক্টিভিটি ছিল না। তখন তো হাউস হোল্ডটাই ছিল সবচেয়ে বেশি প্রোডাক্টিভ, যেখানে তাও গ্যাস দিয়ে আমি কিছু টাকা আয় করতে পারি বা আমার সম্পদটা ব্যবহার হয়। এখন আজকে এসে হঠাৎ করে তো বললে হবে না যে এইটাই আমার একটা অপচয় হয়ে গেছে। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা হিস্ট্রি আছে। হ্যাঁ, এখান থেকে আমরা ফিরে আসতে চাই, সেটা ঠিক আছে, কিন্তু ওই কথাটা বলে এটা একটা আলাদা বিতর্ক, একটা মানে অমীমাংসাযোগ্য একটা বিতর্কের সৃষ্টি করা হয়। এটাতে কোনো লাভ নাই, এটাতে কোনো লাভ নাই। আমরা ওখান থেকে ফিরে আসতে চাই, সেটা আমরা আসবো, সেটা একদিনে সম্ভব না, কেমন? আসতে হবে আস্তে আস্তে। আবার আসতে গেলে আপনার ওই হাউস হোল্ডের বিকল্প ব্যবস্থাটাও সেটা করতে হবে। সেটা আমি এখনও বলছি, এর আগেও আমি বলেছিলাম, মন্ত্রী মহোদয় রেসপন্স করেছেন। আমি যতদূর জানি সরকার এলপি গ্যাসের দাম সীমিত রাখার জন্য, কমিয়ে রাখার জন্য সরকারের হাতে কি ইনস্ট্রুমেন্ট থাকতে পারে? সে রেগুলেট করবে। এটা তো আমাদের আমদানি করতে হয়,
এলপি গ্যাসটা মূলত আমাদের আমদানি করতে হয়। আমাদের এখনো প্রায় 4 লাখ টন চলে, আমাদের দেশে হয় 20,000। তো আমাদের তো এটা ইম্পোর্ট করতে হয়, যেহেতু ইম্পোর্ট করতে হয় কাজী ইম্পোর্ট মার্কেটের উপরে এটা নির্ভরশীল। এটা প্রতি মাসে একটা আলাদা দাম নির্ধারণ হয়, কোম্পানিগুলি দাম নির্ধারণ করে, সেই অনুযায়ী কিন্তু আমাদের যেতে হবে। এখন সরকার যদি এটা রেগুলেট করতে চায়, সরকার কি করতে পারে? সরকার করতে পারে দাম কমিয়ে দিয়ে সে ভর্তুকি দিতে হবে তার, কিন্তু আমি যতদূর জানি সরকার ভর্তুকি দেওয়ার দিকে যাবে না, আমরা একটু যাচ্ছে না। আমরা একটু সরাসরি শুনি সরকার কি অরুণদাকে আমি সহযোগিতা করি। আমরা প্রাইসটা আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট, আমরা কি একটু বিরতি নিয়ে অরুণদার সহযোগিতা নিয়ে করতে পারি? আমরা একটা ছোট বিরতি নিব। নিউজ আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে, সঙ্গে আছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আমাদের সঙ্গে প্রশ্ন করবার জন্য আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিকুজ্জামান রতন এবং দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার। দর্শক আপনারাও প্রশ্ন করছেন, আপনাদের প্রশ্ন আমরা নিচ্ছি, শুনছি। আমি বিরতিতে যাবার আগে মাননীয় মন্ত্রী আপনাকে একটু পজ করে গিয়েছিলাম, আপনি অরুণ কর্মকারকে একটু সাহায্য করার জন্য একটু যোগ করতে চাইছিলেন। আমাদের সঙ্গে ফোনে একজন বিশেষজ্ঞ যোগ দিয়েছেন, আমি আপনার উত্তরের পরে আমি ওনাকে নিচ্ছি ফোনে। অরুণদাকে আমি একটু বলতে চাই আমরা প্রাইসটা কিভাবে করবো এলপিজি। আপনি ধরেন অয়েলে তেলের একটা গালফ রেট আমরা বলি, গালফ রেটে ধরেন $60 বা $35 আছে। এলপিজিরও এরকম একটা রেট আছে ওয়ার্ল্ড মার্কেটে। যদি $60 থাকে, আমরা এখন এই $60কে রেট ধরে আমরা দেখব যে এটা ট্রান্সপোর্ট কস্ট কত, অর্থাৎ এই কত মার্জিন লাগবে আপনার এই ক্যারিং কস্টে বাংলাদেশ বলে, এখানকার টার্মিনাল কস্ট কত তার পড়বে, সে যে বটলিং করবে সে বটলিংয়ের জন্য তার কত খরচ পড়বে, এবং তার উপরে তার ট্যাক্স অ্যান্ড ভ্যাট ধরে তার মার্জিন, তার প্রোডাকশন কস্ট এবং সব কিছু ধরে নিলাম যে 5% হবে। এই ধরে আমরা একটা প্রাইসিং করব। এই প্রাইস ফর্মুলাটা আমরা এর মধ্যে কয়েকবার বসেছি, বেসরকারি যারা এলপিজি ব্যবসা করছেন তাদের সাথে আমরা বসেছি, তারা স্বীকার করেছেন অবশ্যই এটা রেগুলেট হওয়া দরকার। প্রাইস স্ট্রাকচারে সবার একটা প্যারামিটার থাকা দরকার, কোন জায়গায় কী ধরনের গ্যাস বিক্রি হবে, কত দামে। তো এটা খুবই সহজ, সারা বিশ্বে তাই হচ্ছে, আমরা সেই প্যারামিটারে যাব। এতে আমি বিশ্বাস করি গ্যাসের এলপিজির সিলিন্ডারের দাম কমে আসবে, আমি এটা বিশ্বাস করি, এবং সেটাই আমরা করতে যাচ্ছি এবং সেটাই কনফার্ম করব আমরা, সেটা আমাদের বিষয়। আরেকটা বিষয়, প্রশ্নটা মীমাংসা হইল না, কারণ বিষয়টা ইম্পোর্টেড। আপনার আন্তর্জাতিক বাজার যে সবসময় একই থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আন্তর্জাতিক বাজার যখন বাড়বে, আপনি $60 বলছেন, সেটা যখন $80 হবে তখন ওটার দাম বাড়বে, তখন আপনি কি করবেন? রুন্দা, আমরা ওই একই কথায় গেলাম যে আমরা কিন্তু প্রাইসটা এরকম একটা মেকানিজমে যেতে চাচ্ছি, তার জন্য এই সিস্টেম আমাদের বাধ্য করবে যাওয়ার জন্য। আমরা কিন্তু আগের ওই জায়গায় পড়ে থাকবো না, এখন আমরা যেতে চাই। আমি 5-7 বছর 8 বছরের কথা বলছি, তার মানে আমরা ওই সিস্টেমে যেতে চাই। আপনি যেটা তাইলে করতে চান সেটা সহজ কথা এই যে আসলে আন্তর্জাতিক বাজারে যে দাম থাকবে সেটার সাথে ট্যাক্স ভ্যাট ইত্যাদি এদের সব দিয়ে যেটা দাম পড়বে সেই দামে যাতে গ্রাহক পায় সেটা আপনি নিশ্চিত করবেন অবশ্যই। এবং এখানে আমরা একটা প্রাইসিং করে দেখেছি, এখনো কিন্তু দাম অনেক কম, এবং আমরা আশা করতেছি ওয়ার্ল্ড মার্কেটে গ্যাসের মূল্য কমে আসবে, আরো কমে আসবে, যেই ওয়ার্ল্ড মার্কেট যে ট্রেন্ডে যাচ্ছে। আমাদের সঙ্গে ফোনে আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর শামসুল আলম। হ্যালো। হ্যালো স্যার, আমরা আপনার একটা কমেন্ট পড়লাম, আপনি হাইকোর্টে রিট আবেদন করবেন এই গ্যাসের দাম। জ্বালানি মন্ত্রী মহোদয়ের কথাটা জবাব দিয়ে হাইকোর্টে রিট আবেদনের প্রসঙ্গে আসছি। উনি যে কথাটি বললেন যে এলপিজির মূল্য হার যৌক্তিককরণ করার ব্যাপারে সরকার প্রাইসিং পলিসি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বসেছেন, কিন্তু প্রাইসিংটা পলিসি করার দায়িত্ব বিআরসি, এবং বিআরসি 2009 সালে 700 টাকা পার সিলিন্ডার তারা নির্ধারণ
করতেছে দুইবার, একবার 900 টাকা থেকে, একবার 700 টাকা থেকে। এই প্রাইসিং পলিসি বা এই প্রাইসিং এর ব্যাপারটি কেন জ্বালানি বিভাগ করছে, যেখানে বেআইনি ভাবে ক্ষমতা বহির্ভূত ভাবে তেলের দাম নির্ধারণ করে চলেছে। আমরা হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি, এলপিজির দামের মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে হাইকোর্টে যেতে বাধ্য হয়েছি। তাহলে সবকিছুকে আমরা হাইকোর্টে নিয়ে যাব, যে রাষ্ট্রের শাসন বিভাগের মাঝে হতে যাবে। এই প্রসঙ্গ ব্যাপারটির মীমাংসা মাননীয় জ্বালানি মন্ত্রী কেন করতে পারছেন না? এত ব্যর্থতার পরিচয় কেন দিচ্ছেন? এই ব্যর্থতার দায় জনগণের উপরে ট্রান্সফার হচ্ছে, পাস্ত্র হচ্ছে। এই যে একটা মানে অশুভ সংকেত, সেটা ওনাকে ব্যক্তিগতভাবে আমলে নেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ যাচ্ছে। আজকে যে আমরা এই যে মূল্যহারের আদেশ দেওয়া হলো, সেই আদেশে সব সংগতিগুলো আছে। ওনার বক্তব্য এবং বিবৃতি দেখে আমি হতবাক হয়েছি যে ওনাকে কারা ইনফরমেশন দেয়, যে যেসব ইনফরমেশনের কোনো মেরিট নেই। জ্বালানি গ্যাস খাত 2 টাকা ঘাটতি আছে, যারা ওনাকে এই তথ্য দিয়ে ওনাকে দিয়ে বলাইছেন। আমি ওনাকে অনুরোধ করব তাদেরকে নিয়ে উনি যেন আমার সঙ্গে বসেন। জ্বালানি ঘাট কখনোই ঘাটতি ছিল না, আজও ঘাটতি নেই। আপনারা তো প্রায় সময় বসেন এবং অন্তত আমাদের এখানে একটা পাওয়ার টক অনুষ্ঠানে প্রায় সময় আপনারা একসঙ্গে বসেন, কিন্তু সব সময় বসেও আবার বলেন আমাদের সঙ্গে বসেন। জানি না অশুভ সংকেতের কথা বলেছেন, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমি বলতে চাচ্ছি যে ওনাকে যারা তথ্যগুলো দেয় তাদেরকে নিয়ে উনি আমাদেরকে বসে তাদেরকে ক্রস করুন, যে ওনারা এটা বলতেছেন, আপনারা এটা বলতেছেন, মাননীয় মন্ত্রী আমি কোনটা নেব। জি, আপনার কাছে সরাসরি অফার, জি সরাসরি অফার, এবং এই অফার আপনি নেবেন কিনা আমার প্রশ্ন ছিল। আপনারা হাইকোর্টে যাওয়ার, কোর্টে যাওয়ার, একটা রিট করার একটা হুমকি দিয়েছেন। রিট কতগুলো বিষয় নিয়ে রিট করবেন, এইটা আমার প্রশ্ন। কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর আসলে রাজিকুজ্জামান রতন কি এড়িয়ে গেলেন কিনা আমি জানি না। আর আবারও সেই হাইপোথেটিক্যাল প্রশ্ন, যদি আমরা গ্যাস এই মানে এই গৃহস্থালী থেকে আমরা যদি উৎপাদন খাতে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার, তাইলেও কি আপনারা হরতাল করবেন কিনা? যে উৎপাদন খাত মানে কিন্তু অনেক শ্রমিকের ব্যাপার, অনেকের কাজ পাবে এবং সেখানে বাংলাদেশের ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, যেটুকুই যা আছে সেটুকু হবে। সেই ক্ষেত্রেও কি আপনাদের স্ট্যান্ড একই রকম কিনা? এখন একটা স্ট্যাটিস্টিক্স দেই যে আমাদের এলপিজি কথা যে বলা হচ্ছে, এখন প্রায় 4 লক্ষ টনের মতো আমাদের ব্যবহৃত হয়। আপনি আমার প্রশ্নটার উত্তর দিবেন? আমি শেষ করি, না শেষ করতে 4 মিলিয়ন টন। হ্যাঁ জি, তাহলে ধরেন এটা যদি আমরা ব্যবহার করি তা কি দামে ব্যবহার করি বলেন তো? যে আমাদের বাংলাদেশে এটা হচ্ছে 12 কেজির একটা সিলিন্ডারের দাম পড়ে 700 টাকা, আর ভারতে 14.2 কেজি সিলিন্ডারের দাম বাংলাদেশি টাকায় পড়ে 483 টাকা। তাহলে ভারত সেটা 14 কেজি 483 টাকা বাংলাদেশি টাকায় দিতে পারে, আমরা কেন 700 টাকায় এটা ব্যবহার করছি? নাম্বার 2 হলো, আমি উত্তরটা আমি আপনাকে দিয়ে দিই। ভারত সেখানে সাবসিডি করেন ব্যাপক হারে সাবসিডি করেন দেখে সেখানে কম দিচ্ছে। সেটাই, ভারত তো গরিব দেশ, এইজন্য সাবসিডি করে, আর আমরা উন্নত হয়ে গেছি এইজন্য আমরা সাবসিডি দেই না এবং দেব না। আমি আরেকটা কথা বলি রতন ভাই, আপনি উত্তরগুলো এইভাবে দিয়েন না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি, দায়িত্ব নিয়ে কথা বলছি। এই সাবসিডি তারা 25 বছর যাবত দিয়ে আসছে, ভারতের এই অবস্থার থেকে অনেক আগে। এবং ভারতের মন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে আমার অনেক আলোচনা হয়েছে, তারা কিভাবে সাবসিডি দিচ্ছে, কিভাবে তারা সাবসিডি থেকে বেরোতে পারবে কিনা। তারা বলছে আর বেরোতে পারবো না, কারণ আমরা একবার শুরু করেছি সাবসিডি দেওয়া, এখন আর বেরোতে পারছি না। এবং ভারতকে সেটা ভর্তুকি দিয়েই যাচ্ছেন তারা। বলেন এখন যেটা আমি বলি যে আমাদের বিআরসি সূত্র তারা বলছে যে জ্বালানি খাতে কোনো গ্যাস বিতরণ কোম্পানিকে ভর্তুকি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ গ্রাহকের কাছ থেকে বিক্রিত গ্যাসের টাকায় কোম্পানিগুলো মুনাফা করে। আর আইইউসির কাছ থেকে গ্যাস কিনতে যে বাড়তি টাকা ব্যয় হয় সেটা সম্পূরক শুল্ক এবং মূল্য সংযোজন করের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে আদায় করা হয়। এটা হলো বিইআরসির কথা। তাহলে তো আমাদের যে বলা হয় যে গ্যাসের জন্য আমরা ভর্তুকি দিচ্ছি, বাস্তবে বিইআরসি এনার্জি রেগুলেটরি কমিশন তো বলছে যে কোনো ভর্তুকি দেওয়ার প্রয়োজনই হয় না। এখানে দুটা কথা বলছেন, দুটা সংস্থার কথা, একটা বিতরণ, একটা আইওসি। আমি কিন্তু বলি নাই যে প্রোডাকশন কোম্পানিগুলি গ্যাসের মূল্য কত নির্ধারণ করেছে। আমাদের প্রোডাকশন কস্টই গিয়ে পড়ে ওভারঅল বিতরণ সহ 9 টাকার উপরে। আপনাকে তো ট্রান্সমিশন কস্ট এখানে যোগ করতে হবে। আপনি যে বাপেক যে গ্যাস উঠাচ্ছে তার কস্টটা আইওসি এবং বাপেক্স দুজনের কস্টই আপনাকে এভারেজ করতে হবে। তখন আপনি বুঝবেন যে
আলটিমেটলি রিটেল কস্ট গিয়ে কত দাঁড়াচ্ছে। সেটাই তো শামসুল আলম স্যার বললেন যে আসেন একটু বসি, আপনি যে আমি, তথ্যটা আপনার কাছে আছে, আর শামসুল আলম স্যাররা যে যুক্তিটা করছেন, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কি আপনারা রক্ষা করছেন নাকি গ্যাপটা দূর করার চেষ্টা করবেন? কেন এই রতন ভাই, আমি আপনাকে সোজা কথা বলি, সাধারণ জনগণ এত কিছু আপনাদের হিসাব বুঝতে চায় না। আপনারা যে জটিলভাবে মানুষকে বোঝাচ্ছেন, এগুলি কেউ কিছু যেতে চায় না। তারা বুঝে যে আমি সাশ্রয়ী মূল্যে গ্যাসটা পেতে পারি কিনা। আমরা তো সাশ্রয়ী মূল্যে দেওয়ার কথাই বলছি, এই জন্য তো গ্যাসের দাম কমানোর কথা আমি বলছি। আপনাকে একটু সহযোগিতা করি, আমি কি এই সাশ্রয়ী মূল্যে গ্যাসটা দিতে পারবো কিনা। এবং যেটা মুন্নিশা বললেন, যেই গ্যাসটা আমি চুলোতে ব্যবহার করে তার থেকে বরং যদি আমি প্রোডাক্টিভ খাতে ব্যবহার করি, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি, তাহলে কি আপনারা হরতাল করবেন কিনা? এটার প্রশ্নের উত্তর কিন্তু এখন আমরা দেখলাম না আপনি দিয়েছেন। আর যেই হরতাল আপনি করবেন রাস্তাঘাটে, আমাদের অর্থমন্ত্রী তো বলেই দিয়েছেন যে গ্যাস দিয়ে ভাত রান্না করাটা ওয়ার্থলেস কাজ। হ্যাঁ, আমাদের মা বোনেরা ভাত রান্না করে তো ওয়ার্থলেস কাজ হয়ে যাচ্ছে। আমি আরেকটা কথা বলি, যে আপনারা যে হরতাল করে ঢাকা শহরে যে জঞ্জাটটা আবার একটা বৃদ্ধি করবেন, সেই বিষয়ে আপনারা চিন্তা করছেন না? এখানে আমার একটা প্রশ্ন, যে যখনই এই হরতাল ওখানে হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না হরতাল করলে? না না, তেল গ্যাস রক্ষা কমিটির নানা সময়ে এই লাস্ট হরতালটা যেটা হলো, সেখানেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। ওনারা যে একটা প্রেশার গ্রুপ হিসেবে আমরা জানি, বাম রাজনৈতিক দলগুলো তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে, কিন্তু সেখানে অনেক সময় মারমুখী হয়ে যায়। জিনিসটা আমি বলি, এটা খুবই দুঃখজনক। যে ধরনের ঘটনা গতবার হয়ে গেছে, এটা আমি মনে করি যে খুবই দুঃখজনক। আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাকে ফোন দিয়েছিলাম, এবং আমি কিন্তু আপনাদের একজন কর্মী কিন্তু আহত হয়েছিল, সেজন্য আমি দুঃখ প্রকাশ করেছি। বিষয়টা সেখানে না, বিষয়টা হলো গঠনমূলক আলোচনার জন্য আমাদের দরজা সবসময় খোলা। শামসুল হক স্যার, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সবাইকে চিনি, ওনাদের সাথে প্রায় এই বিষয় নিয়ে অনেক কিছু নিয়ে আমার আলোচনা হয়। সুতরাং আমরা সরাসরি কথা বলতে পারি। রাস্তাঘাটে দাঁড়িয়ে সাধারণ মানুষের ক্ষতি করে বলছেন যে আমি সাধারণ মানুষের উপকারের জন্য হরতাল করছি, কিন্তু আসলে সাধারণ মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। শামসুল আলম স্যার কিন্তু আপনাকে প্রশ্ন করেছেন যে আর কয়বার ওনাদেরকে হাইকোর্টে যেতে হবে, আপনি প্রশ্নের জবাব দিবেন। এখন একজন যদি হাইকোর্টে যারা যেতে চান, আমি তো বাধা দিতে পারবো না। আচ্ছা, তারা যতবার ইচ্ছা যেতে পারেন, কিন্তু গঠনমূলক আলোচনা, হিসাব নিকাশ নিয়ে আমরা বসতে পারি। আমার দরজা তো সবসময় খোলা, আমি বসতে পারি। আমার যদি কোনো রকম ক্যালকুলেশনে ভুল থাকে, তারাও ধরাতে পারেন। তাদের যুক্তিতে যদি আমি কোনো ভুল পাই, তাদের সাথে আমরা আলোচনা করতে পারি। জি স্যার, আপনি যোগ করবেন কিনা? শামসুল আলম স্যার, স্যার আপনি কি যোগ করবেন? মাননীয় মন্ত্রীর উত্তর তো শুনেছেন, আপনি কিছু যোগ করবেন কিনা? ডক্টর শামসুল আলম, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, সংযোগটি কেটে গেছে। যাই হোক, আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরছি। থাকুন আমাদের সঙ্গে। এক্সট্রা শনিবারের আয়োজন, সরাসরি আলোচনা। নসরুল হামিদ বিপু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরও দুজন অতিথি আছেন আমাদের লিঙ্ক স্টুডিওতে। রাজিকুজ্জামান রতন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার আছেন। আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে যদি শেষ মন্তব্য থাকে অরুণ কর্মকার এবং রাজিকুজ্জামান রতন, আমি অরুণ কর্মকারের কাছে শুনবো শুরুতে। না, শুরুতে কথা বলার তো অবশ্যই আছে। আমি বলতে চাই যে আমরা এই এতক্ষণ গ্যাসে আপস্ট্রিম নিয়ে আলোচনা করলাম। গ্যাস আমরা পাচ্ছি কি পাচ্ছি না, শিল্পে পাচ্ছি, এখানে পাচ্ছি না। আমাদের গ্যাসের প্রচুর অপচয় আছে, অপব্যবহার আছে, তারপরও এইভাবেই এটা চলতেছে। কিন্তু এটার যে সোর্স, এই গ্যাসটা যে আসছে যেখান থেকে, সেই জায়গাটার দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। একটা কথা আসছে যে দেশ গ্যাসের উপরে ভাসছে বলে একটা কথা আসছিল, সেটা ঠিক কিনা সেটা কিন্তু ওই কথা আসার পরে আমাদের দেখতে হবে যে কয়টা কূপ আমরা খনন করে দেখছি, কয়টা জায়গা আমরা সার্ভে করে দেখছি যে গ্যাস আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে বলি যে এটা আমরা বেশি কিছু দেখি নাই, কাজেই আমাদের গ্যাস নাই সেটা বলার কোনো সুযোগ নাই। দ্বিতীয় কথা হলো
আওয়ামী লীগ সরকার যখন 2009 সালের জানুয়ারি মাসে ক্ষমতায় আসছে, তখন গ্যাসের চাহিদা এবং সরবরাহের মধ্যে ঘাটতি ছিল 500 মিলিয়ন, প্রতিদিন 500 মিলিয়ন ঘনফুট বা 50 কোটি ঘনফুট। এখন সেই ঘাটতি 800 মিলিয়ন ঘনফুট বা 80 কোটি ঘনফুট। এর মধ্যে গ্যাস নতুন কিছু যুক্ত হয়েছে, কিছু বন্ধ হয়ে গেছে, কিছু গ্যাস ক্ষেত্রের গ্যাস কমে গেছে, সব মিলে ঘাটতি কিন্তু আমাদের বেড়েছে। শিল্পে গ্যাস পাওয়ার কথা একজন ইন্ডাস্ট্রি এলাকা থেকে বলেছেন, শিল্পে গ্যাস সংযোগ কিন্তু 2009 সাল থেকে বন্ধ আছে, নতুন সংযোগ শিল্পে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা গ্যাসের অধিকতর কার্যকর ব্যবহারটা কি করছি? আমরা তো সেই 9 সাল থেকে এই 7-8 বছর শিল্পে গ্যাস নতুন সংযোগ দিচ্ছি না, পুরনো শিল্প গ্যাস পাচ্ছে না, সেটা তো ওই গ্রাহকের কথাই বোঝা যায়। এই জায়গাগুলি আমাদের রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স 108টা কূপ করবে বলে বলা হচ্ছে, সেটা এখন পর্যন্ত কার্যত কাগজপত্রে। এই জায়গাগুলি হইল আমাদের জ্বালানি খাতের বেসিক সমস্যা। এই সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় সেইটা নিয়ে একটু আলোচনা বেশি হওয়া দরকার। চমৎকার, অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর। অধিকতর কার্যকর ব্যবহারের জায়গায় আমরা কি করছি? অরুণ কর্মকার জানতে চেয়েছেন একেবারে শেষ মন্তব্য অথবা প্রশ্ন রাজিকুজ্জামান রতন, আমরা একসাথে মন্ত্রীর কাছ থেকে শুনবো। আমরা শুধু বনানী বাড়িধারার কথা বলি নাই, ঢাকা শহরে যদি 1 লক্ষ ধনী মানুষ থাকে, ঢাকা শহরে এরকম আরো 40-50 লক্ষ মানুষ আছে যারা কিন্তু নিম্ন মধ্যবিত্ত, তাদের কথাটাও আমরা বলছি। 2 নম্বর হচ্ছে যে আমরা শুধু টানেল থিঙ্কিং করি না, আমরা দেখছি যে আমাদের সরকার একটা ফানেল থিঙ্কিং করছে, মানে ফানেলের একটা মুখ খুব বড় আর একটা দিক খুবই ছোট। ফলে আমরা একটা সমতার কথা বলেছিলাম, এবং আমরা বলতে চাই যে হঠাৎ করে পাইপলাইনের গ্যাস বন্ধ করে দিয়ে আমি এখানে এলপিজি নিয়ে যাবো, এটা তো একটা অবাস্তব কথা। অন্তত সাশ্রয়ী মূল্যে মানুষ যেন তার জ্বালানিটা পায়। খাওয়ার জন্য গ্যাস ব্যবহার করাটা এটা অনেক ক্ষেত্রে মানে নন প্রোডাক্টিভ বা প্রপার প্রোডাকশনটা হচ্ছে না বলে অনেকে বলতে পারে, কিন্তু খাওয়া ছাড়া তো আর কিছু চলবেও না। ফলে আমরা যদি বাসাবাড়ির বিষয়টাকে গুরুত্ব না দেই এবং সাশ্রয়ী মূল্যে গ্যাস সরবরাহ ব্যবস্থাটা যদি না দেখি, তাহলে শুধু আমাদের হরতাল করতে হবে না, মানুষ তার নিজের জীবিকার এবং জীবনের প্রয়োজনেই রাস্তায় নামতে বাধ্য। জি, অনেক ধন্যবাদ। গ্রেটার সমতার কথা বলছেন নাকি বেটার সমতার কথা বলছেন আমি ঠিক পরিষ্কার না, তবে গ্রেটারের মধ্যে কি গোটা বাংলাদেশ কভার করে কিনা? তা তো বটেই, গোটা বাংলাদেশকে নিয়েই আমরা ভাবতে চাই। তাহলে তো এতদিন ধরে যে ধরেন আমি ঢাকায় বসে রান্না করছি, নোয়াখালীতে আমার মা তো আরো বেশি সে কারণেই তো আমাদের পুরো সিলিন্ডার ব্যবহার করছিল, সেই জায়গায় তার সমতার কথাটা আমরা কেন এতদিন বলিনি? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রশ্নের জবাব দেবেন আমাদের মাননীয় মন্ত্রী। যেটা বলছেন অধিকতর কার্যকর ব্যবহার, না, অরুণদার কথায় আমি একমত। এই বিষয়টাই আমাদের আগে দেখা উচিত ছিল, যে আমরা নতুন করে অনুসন্ধান এবং সার্ভে আমরা করিনি, এটা স্বাভাবিক ব্যাপার। শেখ হাসিনা সরকারই প্রথমে আসছে, যেখানে 2700 MMCF গ্যাসের আমরা বৃদ্ধি করেছি, বাপেক্সের নতুন রিগ কিনা হয়েছে, কাজ করতেছে। সব ক্ষমতার একটা লিমিটেশন আছে। কালকে রাতারাতি বললে বাপেক্সকে শেভরনের মতো কোম্পানি করতে পারবো না। এই শেভরনের মতো কোম্পানি হতে প্রায় তাদের 50 ইয়ার্স লেগেছে। সো সেই ধরনের সক্ষমতা তৈরি করতে গেলে এরকম সময় লাগবে। প্রফেশনালের অভাব বাংলাদেশে। আমরা যে বেতন দেই যে স্কেলে, তার জন্য সে প্রফেশনাল যে ফ্যাসিলিটি দেই, সেই ধরনের প্রফেশনাল এখানে থাকবে না। আমাদের আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হিউম্যান রিসোর্স। প্রফেশনাল পিপল আমরা যদি না পাই, আমরা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি, এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, সেগুলিকে ম্যানেজ করার জন্য আমাদের কঠিন হয়ে যাবে। এটা আমি অরুণদার সাথে, মানে অরুণদার প্রশ্নের জবাবে কি আমরা বুঝবো অধিকতর কার্যকর ব্যবহারটা আমরা এত দেখি না, আমি মনে করি হিউম্যান রিসোর্সের অভাবে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। অরুণদা ঠিকই বলেছেন, 108টি ড্রিলিং আমাদের টেন্ডারে চলে গেছে, টেন্ডার থেকে এখন ইভ্যালুয়েশন হচ্ছে। রূপকল্প 21 নাম দিয়ে আমরা শুরু করে দিচ্ছি। আমরা দেখতে চাই, আমরা 108টি ড্রিলিং মানে সারা বাংলাদেশে আমরা দেখতে চাই যে কোথায় আমাদের কি ধরনের গ্যাস আছে। অফশোরও আমরা ড্রিলিং করার জন্য বিডিংয়ে গিয়েছি, পস্কোকে দিয়েছি, ডাইওকে কাজ করছে, এবং বাকি ব্লকগুলিতে আমরা যাব। এখন বিষয় হলো যে এগুলো কবে নাগাদ আসবে, এগুলোর অল্টারনেটিভ প্ল্যান আমাকে রাখতে হবে। এটা মনে করেন প্ল্যান বি, প্ল্যান সি আমাকে তৈরি করতে হবে। প্ল্যান এ যদি আমি এগুলিকে ধরি, তাহলে প্ল্যান বি, প্ল্যান সি আমাকে থাকতে হবে। আমার এলএনজি আমাকে থাকতে হবে। প্ল্যান সিতে আমরা টাপি সহ অন্য বড় বড় প্ল্যানগুলোকে নিয়ে আসতেছি। রতন ভাইয়ের যে কথাটা হলো, রতন ভাই বললেন হরতাল করবেন, হরতাল করে উনি তাদের প্রতিবাদটা জানাবেন। এই প্রতিবাদ জানাতে গিয়ে সাধারণ মানুষ যেভাবে কষ্ট পাবে সেটার কথা ওনারা কিন্তু বলেন না। আপনারা যে প্রশ্নটা করছিলেন মুন্নিশা, সেটা হলো নন প্রোডাক্টিভ খাত থেকে যদি আমি প্রোডাক্টিভ খাতে গ্যাসটা নিয়ে যাই, চুলোর থেকে যদি আমি ইন্ডাস্ট্রিতে নিয়ে যাই, তখন কি আপনারা হরতাল করবেন কিনা, সেই উত্তর কিন্তু এখনো পেলাম না। আমাদের জায়গাটা হলো সেখানে যে আমরা প্রোডাক্টিভ খাত তৈরি করতে চাই, উত্তম ব্যবহার
সাশ্রয়ী মূল্যে কত বেশি করতে মানে আজকে সব কথাও বোধহয় শেষ হলো না, এবং যেটা শামসুল আলম স্যার বলছিলেন যে বসার কথা, আপনারা একসাথে এক টেবিলে বসতেই পারেন। সারাক্ষণই বসছি আমরা কত টকশো করতেছি একই টেবিলে, আমার অফিসে আসতেছেন উনি। পাওয়ারটাকে আমন্ত্রণ থাকলো, এবং আমরা আশা করব হরতালের কথা যেটি বলছেন, গত হরতালের সময় আমাদের অভিজ্ঞতাটি খুব একটা ভালো নয়, তবে এই প্রেশার গ্রুপও থাকবে, সরকারও তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাবে, কিন্তু এইসব ইস্যুগুলো মানে জনমানুষের ইস্যু ধরে যেগুলো আসে সেখানে যেন একটা বড় রাজনীতির ইস্যু হয়ে না দাঁড়ায়, সেই ব্যাপারে বোধহয় আপনারা নিশ্চয়ই সচেতন আছেন। যদিও আমরা জানি যে অন্যতম প্রধান দল বিএনপি এই হরতালে সমর্থন দিয়েছে, আমরা জানি বাসদ বা বাম দলগুলো যে হরতাল ডেকেছে সেই হরতালের সঙ্গে আমরা হরতাল যারা পালন করছেন জনগণের পক্ষে, তাদের জন্য আমাদের শুভকামনা থাকলো। সরকারের পক্ষেও যারা আসলে জনগণের জন্যই এই মূল্য বৃদ্ধি এবং প্রবৃদ্ধি, দেশের প্রবৃদ্ধির জন্য এই মূল্যস্ফীতি করেছেন, এবং যারা ভুগছেন তাদের জন্য সহমর্মিতা আর মূল্য অ্যাডজাস্টমেন্ট, যারা আমরা বলি যে একটা সাম্যের দেশ হবে, একটা গ্রেটার সমতার জন্যই বোধহয় আমরা কেউ ছাড় দিচ্ছি, কেউ বেশি পাচ্ছি, কেউ কম পাচ্ছি, সেই জায়গায় একটা সত্যি সমতা রচিত হবে। করার ছিল না আমরা শেষ করি, সেটা হলো ধার করা ইস্যু নিয়ে এখন একটা ইয়েতে যাওয়া, এছাড়া কোনো ইস্যু। আপনারা যদি ধার করা ইস্যু বুঝে থাকেন তাহলে সেইভাবে নিশ্চয়ই আপনারা রাজনীতিবিদভাবে অ্যাক্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ সময় দেবার জন্য। দর্শক যারা ছিলেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই।